যেমন আমার কথা যদি বলি, আমি যদি আইকিউতে ভালো না করতাম, অর্থাৎ বিশ্লেষণ দক্ষতা যদি ভালো না করতাম, তাহলে কিন্তু আমি ইউনিভার্সিটিতে পড়তে পারতাম না, অর্থাৎ সিইউতে আমি পড়তে পারতাম না, বিশেষ করে ডি ইউনিটের সাবজেক্টে পড়তে পারতাম না। তার মানে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিবেচনা করে দেখেন। তো এখানে ডি ডি ইউনিটের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে টপিক গুলো, যেমন আমি বলছি বাংলা, ইংলিশ, জিকে এবং আইকিউ। জিকে নিয়ে অনেকের কনফিউশন আছে যে আমি কি জিকে দাগাবো নাকি আহ ইকোনমিক্স দাগাবো না ম্যাথ দাগাবো। ইকোনমিক্স কারা দাগাচ্ছে? মেনলি কোন ইউনিভার্সিটিতে ইকোনমিক্স এত বেশি নাই, সিইউতে ছাড়া এক্সেপশনাল। যেমন ধরেন কিছু এক্সেপশনাল ইউনিট আছে, যেমন আর্টস থেকে কেউ যদি কমার্সে পরীক্ষা দিতে চায়, ঢাকা ইউনিভার্সিটি বা এরকম কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে, যে কমার্সের সাবজেক্ট নিতে গেলে ইকোনমিক্স দাগাইতে হয়। এর বাইরে কিন্তু ইকোনমিক্স নাই। তো আর্টস এর স্টুডেন্টরা স্বভাবতই জিকেই হচ্ছে দাগায়। কোথায়? যে সিইউ ডি ইউনিটে জিকেই বেশিরভাগ স্টুডেন্ট দাগায়। সেক্ষেত্রে যে আপনি কেন জিকে দাগাবেন? কারণ হচ্ছে আপনি অলরেডি ডিউর বি ইউনিটের জন্য জিকের প্রস্তুতি নিচ্ছেন। তো সেই হিসেবে জিকে আপনি এখানে দাগালে আপনার জন্য এটা প্লাস পয়েন্ট। অর্থাৎ আপনি অলরেডি জিকে জন্য প্রস্তুতি নিচ্ছেন, ডি তে আপনি ইকোনমিক্স না দাগিয়ে বরং জিকে দাগালে এটা আপনার জন্য সবচেয়ে ভালো হয়। কারণ আলাদাভাবে ইকোনমিক্স এর প্রস্তুতি আপনার নিতে হবে না, জিকে এর প্রস্তুতি দিয়েই আপনি এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। আমি জাস্ট একটা আমার মতামত শেয়ার করলাম। আমরা আস্তে আস্তে প্রশ্ন বিশ্লেষণের দিকে চলে যাব, যে 20 নাম্বার আমরা আসলে কিভাবে পেতে পারি এবং কোন কোন টপিক পড়া লাগবে, কোন কোন টপিক আমাদের দরকার নাই। সেটার জন্য আমরা একটা কোয়েশ্চেন অ্যানালাইসিসের একটা টপিক আমি তোমাদের এখানে দেখাবো। তো তোমরা একটু ধৈর্য ধরে, আমি একটু সময় নিছি এখন, প্রথম দিকে আমি সিকোয়েন্স আলোচনায় চলে যাব। অনেকে যুক্ত হয়েছে, অনেকে যুক্ত হয় নাই। অলরেডি প্রায় আমাদের গ্রুপে প্রায় 200 স্টুডেন্ট যুক্ত হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো তাদের ব্যস্ততার কারণে, অথবা হচ্ছে অনেকে জুমের ফাংশন বুঝেন না, অথবা তাদের কাছে মনে হয়েছে যে এই ওয়েবিনারে তাদের জন্য ফ্রুটফুল কিছু থাকবে না, এটা মনে করো হয়তো বা তারা জয়েন করে নাই। কিন্তু যারা যুক্ত হয়েছো, আজকের গাইডলাইন ফলো করলে তোমরা নিঃসন্দেহে এখান থেকে ভালো একটা আউটপুট পাবে। তো আলোচনা শুরু করি। এই ছকটা একটু ভালো করে খেয়াল করো সবাই। এখানে তোমাদের 22-23 এবং 23-24 এবং 24-25 সেশনে কিরকম প্রশ্ন আসছে, টপিক গুলো কিন্তু এক পাশে দেওয়া আছে। তোমরা বলতে পারো শুধু এই টপিক গুলো পড়লে কি আমি আইকিউতে 20-এ 20 পাবো কিনা? উত্তর হচ্ছে, এই টপিক গুলো পড়লে 20-এ 20 গ্যারান্টি দেওয়া না গেলেও তোমরা 15+ নাম্বার এই টপিক গুলো থেকে পাবে। অর্থাৎ 15 নাম্বারের বেশি তোমরা এই টপিক গুলো থেকেই পাবে। বাকি 3 থেকে 5 নাম্বার হচ্ছে ভেরি করে, অর্থাৎ ইয়ারলি ভেরি করে। যেমন ধরো এক এক বছর এক এক টপিক নতুন নতুন যুক্ত হতে পারে, অথবা হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় যে শিক্ষক তার ইচ্ছা অনুযায়ী কোন একটা টপিক নতুন করে যুক্ত করলো। তো ওইভাবেই এখানে টপিক বেশি কিন্তু কঠিন না। কেন কঠিন না বলছি? কারণ তুমি এখন অলরেডি ইংলিশের প্রস্তুতি নিচ্ছ। যখন তুমি ইংলিশে প্রস্তুতি নিচ্ছ, দেখো একটা জিনিস আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের যে আইকিউ প্রশ্ন বেশিরভাগই হবে ইংলিশে। যেমন এখানে প্রথম টপিক যেটা, সদৃশ শব্দ যুগল যেটা, এই সদৃশ শব্দ যুগলটা কিন্তু ইংলিশে হবে। বৈসদৃশ শব্দ যুগল ইংলিশে হবে। সম্পর্ক কখনো বাংলায় আসে, কখনো ইংলিশে আসে। অনুপাত খুবই বেসিক লেভেলের প্রশ্ন আসবে। শতকরা আসলে খুবই বেসিক লেভেলের, যেগুলো তোমরা 9-10-এ শতকরার প্রশ্ন করছো। ভগ্নাংশ আসলে খুবই বেসিক লেভেলের প্রশ্ন আসবে। স্রোতের হিসাব আসলেও তোমার এমন প্রশ্ন আসবে যেটা ম্যাথ করে বের করতে হবে না, তুমি কমন সেন্স ব্যবহার করে এটা বের করতে পারবে। কিন্তু কমন সেন্স ব্যবহার করার জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস দরকার। সাদিকুর রহমান, দাগ দেওয়ার দরকার নেই বাবু, তুমি শুধু শুধু দাগ দিয়ে লাভ কি? হ্যাঁ, তুমি তো পড়াচ্ছ না, আমি পড়াচ্ছি। এখানে দেখো, দিক নির্ণয়ের যে বিষয়টা, এটা তোমাকে কয়েকটা জিনিস, একটা টেকনিক অবলম্বন করলে খুব ইজিলি তুমি এটা বের করতে পারবে। দিক নির্ণয় কখনো বাংলায় কখনো ইংলিশ হতে পারে। এটা নির্ভর করতেছে যে তোমার
যারা স্ক্রিনে টাচ করতেছো প্লিজ তোমরা টাচ করিও না, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? স্ক্রিনে টাচ করার দরকার নাই, কারণ জুমের মধ্যে এটা একটা মানে এমন একটা সিস্টেম যে সবাই টাচ করলে এটা উঠে যায় আর কি, ঠিক আছে? তো এরপরে দেখো শব্দক্রম বা অভিধান ক্রম, এটা তোমরা অলরেডি বাংলা ডিকশনারি এবং ইংরেজি ডিকশনারি, অর্থাৎ তোমরা বাংলা এবং ইংলিশের সময় পড়ছো। তার মানে দেখতেছো বেশিরভাগ টপিক হচ্ছে পড়ছো, কিন্তু এমন কিছু টপিক আছে যেগুলো তুমি কখনো দেখোও নাই। যেমন ধরো কুড আছে, হ্যাঁ কুড আছে। তারপরে হচ্ছে তোমার আহ এই যে সদৃশ শব্দ যুগল, বৈসদৃশ শব্দ যুগল, এগুলো তুমি কখনো দেখো নাই। এর বাইরে এগুলো তোমরা 9-10-এ পড়ছো, অনুবাদ শতকরা ভগ্নাংশ এগুলো 9-10-এ পড়ছো। তো বর্ণ গঠন শব্দ গঠন এটাও তোমরা অনেক সময় হচ্ছে আগে থেকে, বিশেষ করে এই বর্ণ গঠন শব্দ গঠনটা কিন্তু একটু ভিন্ন রকমের। এবং জ্যামিতি থেকে কিরকম হয়, জ্যামিতি যেমন ধরো একটা ত্রিভুজ দিল, ত্রিভুজের ভিতরে আরো কয়েকটা ত্রিভুজ দিল, এবং বলবে যে এই টোটাল কয়টা ত্রিভুজ রয়েছে। আবার এমনও হইতে পারে যে বর্গ দিল, একটা বর্গের ভিতরে আবার অনেকগুলো বর্গ অঙ্কন করলো, তো এখন বলতে পারে যে এখানে কয়টা বর্গ রয়েছে। সাদিকুর রহমান প্লিজ, স্ক্রিনে টাচ করার দরকার নাই। আমি বারবার বলতেছি, নইলে আমি জুম থেকে বের করে দিব, আর ঢুকতে পারবে না। এরপর যেটা আছে সেটা হচ্ছে ঐকিক নিয়ম। এটা থেকে প্রতি বছর আসে না, বাট হচ্ছে মাঝে মধ্যে চলে আসে। যেমন আগের শিফট ভিত্তিক, যেমন ধরো আগে ছিল হচ্ছে মানে বিভিন্ন শিফটে পরীক্ষা হতো, যে সকালের শিফট ছিল, বিকালের শিফট ছিল, এরকম, ঠিক আছে? তো সকালের শিফট ছিল, বিকালের শিফট ছিল, এরকম। তো সেই হিসেবে শিফট ভিত্তিক পরীক্ষাগুলোতে এই ঐকিক নিয়ম থেকেও অনেক সময় পরীক্ষায় আসছে, একটা বা দুইটা। এইরকম প্রশ্ন মান নির্ণয় খুবই কম। বেশিরভাগ প্রশ্ন আসছে কোন দু তিনটা টপিক থেকে দেখো, সম্পর্ক নির্ণয়, এবং বেশিরভাগ প্রশ্ন আসছে সদৃশ শব্দ যুগল থেকে। এখন কি রকম প্রশ্ন হয় সেদিকে আমরা চলে যাই। আলোচনা দীর্ঘক্ষণ করব না, কারণ তোমাদের অনেকেরই ব্যস্ততা থাকতে পারে। আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি যে কোন কোন টপিক থেকে কি রকম প্রশ্ন আসতে পারে। তো এখন তাহলে আমরা দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো এখানে কোন কোন টপিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। যেমন সদৃশ শব্দ যুগল আছে, বৈসদৃশ শব্দ যুগল প্রথম দিকের, এগুলো অলরেডি আমি তোমাদেরকে বলছি, যে পয়েন্ট গুলো বললাম আর কি একটু আগে, যেগুলো বলছি সদৃশ শব্দ যুগল, বৈসদৃশ শব্দ যুগল, এই পাশের প্রায় সবগুলো টপিকই আমরা হচ্ছে অলরেডি বলছি, যেগুলো থেকে বেশি প্রশ্ন আসছে। এর বাইরে গিয়ে যেই টপিক গুলো আমাদের একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে দেখো, চতুর্ভুজ সংখ্যা নির্ণয়, লজিক্যাল নাম্বার ইন ফিগার, সিম্বল সাবস্টিটিউশন, বইয়ের সম্পর্কিত সমস্যা অর্থাৎ বাবা সন্তানের সমস্যা, এই যে বইয়ের নির্ণয় করা, ঘড়ি সম্পর্কিত যে আইকিউ গুলো আছে, বিন্যাস সম্পর্কিত যে, সমাবেশ সম্পর্কিত, সম্ভাব্যতা সম্পর্কিত, ডেট এবং ক্যালেন্ডার সম্পর্কিত, এই যে এই যে লাস্টের যে পাঁচটা বলছি, এগুলো থেকেও প্রশ্ন হয়। লাভ ক্ষতি থেকে প্রশ্ন হয়। এর পাশাপাশি হচ্ছে তোমার আহ যেমন আইকিউ ম্যাথ, এই যে আইকিউ ম্যাথ গুলো কিরকম, এই যে আজকে একটা বিসিএস একটা প্রশ্ন আসছে কি জানো, যদি একজন ব্যক্তির কলা খাইতে 1 মিনিট সময় লাগে, তাহলে 5 জন ব্যক্তির কলা খাইতে কয় মিনিট সময় লাগবে? তোমার কাছে প্রশ্নটা হাস্যকর মনে হইতে পারে, কিন্তু ওটা হচ্ছে আসলে আইকিউ ম্যাথ। তো অনেকেই মানে চিন্তা করবে যে একজনের যদি 1 মিনিট লাগে, তাহলে 5 জনের 5 মিনিট লাগবে। তো এটা আসলে 5 জনের এট এ টাইম যদি খায়, তাহলে কিন্তু 5 মিনিট লাগার কথা না। এট এ টাইম গেলে সবারই 1 মিনিট লাগবে। তো টোটাল উত্তর হচ্ছে এক। তো এই ধরনের ম্যাথ গুলো কেন দেয়, যে তুমি আসলে কতটুকু মানে কমন সেন্স ধারণ করো, তোমার ভিতরে কতটুকু আইকিউ আছে সেটা দিয়ে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এখানে যেগুলো মার্ক করছি এগুলো তোমরা একটু মাথায় রাখবা। ঘড়ি থেকে প্রশ্ন আসে, যে ঘড়িতে ধরো একটা ঘড়ি, হ্যাঁ, আমি এগুলো নিয়ে তোমাদেরকে ম্যাথ করাবো একটু পরে। এই ঘড়িতে ধরো 12টা বাজলে, 12টা বাজলে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা দুইটাই কিন্তু ওই উপরের দিকে থাকে, তাই না? যদি 12টা 15 বাজে, তাহলে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? অথবা 12টা 30 বাজলে মিনিটের কাঁটা ঘড়ির কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে?
অথবা 9টা বাজলে ঘড়ির যে তোমার কাঁটা সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা তোমরা একটু বলো তো দেখি, আমি কমেন্টস দেখি তোমাদের যারা রিপ্লাই করতেছো। যদি 9টা বাজে, মিনিটের কাঁটা এবং এই যে ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণে থাকবে বলো তো দেখি, তোমরা একটু কমেন্টস করো যে কত ডিগ্রি কোণে থাকবে। আচ্ছা 90 ডিগ্রি, ভেরি গুড, খুবই চমৎকার উত্তর। এবং এই ধরনের প্রশ্নগুলোই হচ্ছে আসবে। আমরা যদি টোটাল ঘড়ির কথা চিন্তা করি, টোটাল ঘড়িতে কত ডিগ্রি বলতো? ধরো ঘড়ি যেটা সেটা একটা বৃত্ত না, নাকি নয়? এই বৃত্ত কত ডিগ্রি, বৃত্তের মধ্যে যে কেন্দ্র থাকে, এই কেন্দ্র মানে একটা বিন্দু, বিন্দু কত ডিগ্রি বলতো? একটা বিন্দু কত ডিগ্রি? আমরা স্বাভাবিকভাবে যেটা জানি বিন্দু হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করলে পার ডিগ্রিতে কত করে, মানে প্রত্যেকটা 12 দিয়ে হলে কত ভাগ হয় এবং ডিগ্রিতে কত করে পড়ে? ধরো 360কে 12 দিয়ে ভাগ করলে কত হয়, বলো কত হয়? কত ডিগ্রি? 30 ডিগ্রি। নাজমুল হাসান বলছে 30 ডিগ্রি। তার মানে ঘড়ির এই যে প্রত্যেকটা ঘন্টা 30 ডিগ্রি। তো যদি আমরা ঘন্টাগুলোকে বিবেচনা করি, তো কোনো কারণে যদি বলা হয় যে 9টা বাজলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তাহলে তুমি খেয়াল করো, এই যে ঘড়ি, এই যে ঘড়িটা আমি বললাম 9টা এই জায়গায় না, এই জায়গায় 10টা, 11টা, 12টা। তাহলে স্বাভাবিকভাবে এই যে একটা, দুইটা, তিনটা, তার মানে এই যে মাঝখানে যে তিনটা, এই যে তিনটায় দেখো, এই যে দেখো, এই যে এই দিক থেকে এদিকে যদি আমরা বিবেচনা করি, এটা কত ডিগ্রি? তিনটা না? 3 তারিখে কত, 9, 90 ডিগ্রি। এটা তোমার একে দেখতে হবে না, জাস্ট তুমি 9 থেকে 12 পর্যন্ত কয়টা ঘন্টা আছে সেটা বিবেচনা করে খুব ইজিলি বলতে পারবা। এখন যদি তোমাকে আমি বলি 6টা বাজলে যে ঘড়িতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 6টা বাজলে ঘড়িতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় বলো? অর্থাৎ মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেটা একটু বলো দেখি, পারো কিনা? 6টা বাজলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 180 ডিগ্রি। অমিক, ভেরি গুড। সামিহা, এই যে দেখো খুব ইজিলি তুমি 6 এর সাথে 3 গুণ করো, 3 6 18। তো তোমার থেকে ঘড়ি এঁকে এটা দেখতে হচ্ছে না যে 6টা বাজলে আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এটা ছবি এঁকে দেখতে হচ্ছে না, তুমি 318 খুব ইজিলি বলতে পারবে। তো এই ধরনের টেকনিক গুলো তোমাকে পরীক্ষায় সময় বাঁচাতে সহযোগিতা করো। এই ধরনের টেকনিক গুলো তোমাকে সময় বাঁচাতে কি করবে, সহযোগিতা করবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং আবার বলছি যে আইকিউ প্রশ্ন কঠিন নয়। আইকিউ প্রশ্ন কি নয়, কঠিন নয়। জাস্ট তোমাকে কমন সেন্স খাটাইতে হবে এবং চিন্তা করতে হবে যে আসলে যে আমি কতটুকু প্রস্তুত। তাহলে এখানে আমি বেশ কিছু টপিক তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে রাখো। আর স্ক্রিনশট দিয়ে রাখলে তোমরা এই টপিকগুলো যেখানেই পাও সেখান থেকে পড়ে নিবা। বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সদৃশ শব্দ যুগল এবং বৈসদৃশ শব্দ যুগল, বলে রাখি এখানে বেশিরভাগ স্টুডেন্ট পারবে। এই টপিকগুলো বেশিরভাগ স্টুডেন্ট পারবে। সম্পর্ক বেশিরভাগ স্টুডেন্ট পারবে। এক্সেপশনাল যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর করতে গিয়ে অনেক স্টুডেন্ট ভুল করবে। সেই এক্সেপশনাল প্রশ্নগুলো আসবে এই সাইড থেকে, যে কোনো বছরে এই সাইড থেকে যে কোনো টপিক চলে আসতে পারে। যেটা আমি বললাম যে এমন কিছু প্রশ্ন আছে 3 থেকে 5, তোমার পরীক্ষা 20 নাম্বারের কম্পিটিশন হবে না, পরীক্ষার কম্পিটিশন হবে 5 নাম্বারের। 15 নাম্বার সবাই তুলতে পারবে, কিন্তু 15 নাম্বারের বেশি যারা তুলতে পারবে তারাই হচ্ছে প্রকৃত অর্থে ভালো মেরিটে আসতে পারবে এবং ভালো সাবজেক্ট পাবে। তো এই জন্য তোমাদের মাথায় রাখতে হবে যে ভালো সাবজেক্ট এবং ভালো মেরিটে আসার জন্য এই আইকিউতে যদি আমি 18+ তুলতে পারি, তাহলে মেরিট আমার মেরিট 500 এর ভিতরে চলে আসবে। আর 500 এর ভিতরে আসা মানে হচ্ছে যে আমি কি, যে 500 এর ভিতরে যদি আমি আসতে পারি তাহলে আমার ল পাওয়ার সম্ভাবনা থাকবে। আমি খুব ইজিলি যে তোমার ইকোনমিক্স পাইতে পারি, আমি খুব ইজিলি আইআর পাইতে পারি। এই ধরনের ভালো সাবজেক্ট গুলো খুব সহজে তোমরা পাবে। অর্থাৎ মেরিটের ভিতরে 500 ভিতরে থাকতে হবে। তাহলে মেরিটে ভালো আসার জন্য আইকিউ তে ভালো করার কোনো বিকল্প নাই। আমরা দুই একটা প্র্যাকটিস করি, বেশিক্ষণ না, যেহেতু অলরেডি আমাদেরকে সিগন্যাল দিয়ে দিচ্ছে, বলতেছে আরো 10 মিনিট আছে। তোমরা আহ, যদি লাইভ কেটেও যায় তোমরা কিন্তু গ্রুপ ফলো করবা, গ্রুপে আমি লিংক দিব। তো ওই গ্রুপের লিঙ্ক অনুযায়ী তোমরা ক্লিক করে আবার জয়েন করবা, ঠিক আছে? তো টেনশনের কারণ নাই, মিনিট শেষ হয়ে গেলেও আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে?
ওকে, এবার আসি হচ্ছে আমরা আরেকটা, মানে যেগুলো প্রশ্ন আসছে আর কি। যেমন ধরো, এই যে প্রশ্নটা একটু খেয়াল করো, এটা হচ্ছে বিকল্প হতে শব্দ বাছাই করে প্রদত্ত শব্দগুলোর সদৃশ শব্দ যুগল গঠন করো। এখানে প্রশ্নটা একটু মানে ভালো করে যদি বুঝে না পড়ো, তাড়াহুড়া করো। আচ্ছা, তোমরা কি জানো অ্যাডমিশনে একটা স্টুডেন্ট কয় মিনিট সময় পায় একটা প্রশ্নের উত্তর করতে? কয় সেকেন্ড সময় পায় বলো, মিনিটের কথা বলবো না, কয় সেকেন্ড সময় পায়? দেখি তোমরা কমেন্টস করো, দেখি পারো কিনা। কয় সেকেন্ড সময় পায় একটা স্টুডেন্ট বলো তো? কয় সেকেন্ড সময় পায়? 40 সেকেন্ড, 30 সেকেন্ড। আচ্ছা, 30 থেকে 40 সেকেন্ড সময় পাবে তুমি। এখন 30 থেকে 40 সেকেন্ড তাড়াহুড়া করতে গিয়ে তোমার যেটা করবে সেটা হচ্ছে তুমি দ্রুত সময়ের মধ্যে উত্তর করার বিপরীতে তুমি দ্রুত সময়ের উত্তর করার মানে উত্তর উত্তর করতে গিয়ে তুমি ভুল করে ফেলবা। যেমন ধরো এখানে যে বিকল্প হতে বলছে না, বিকল্প, তোমার কাছে মনে হবে যে এটা মনে হয় বিকল্প খুঁজতেছে। বিকল্প খুঁজতেছে না, বরং বিকল্প শব্দ হতে মানে এখান থেকে এই যে ব্যাংক, সেভিং এবং হচ্ছে ডিপোট যেটাকে বলছে এখানে, এটা মূলত অলরেডি একজন উত্তর করে দিয়েছে। আচ্ছা, পদার্থ শব্দগুলো সদৃশ শব্দ যুগল, অর্থাৎ এটার সাথে এটার মিল হবে, এখানে একটা শব্দ আসবে, এটার সাথে এটার মিল হবে খুব ইজিলি। দেখো, তো এখানে দেখো ব্যাংক, সেভিং, ব্যাংককে আমরা কি করি, সেভিংস করি। অন্যদিকে যেটা ডিফু যেটা বলছে, এই ডিফুতে আমরা কি রাখি? ব্যাংকে যদি আমরা সেভিংস হিসেবে টাকা রাখি, ডিফুতে আমরা কি রাখি সেটাই এখানে উত্তর। তাহলে ডিফুতে আমরা কন্টেইনার রাখি, কারণ হচ্ছে উইন্ডো মানে জানালা। তারপরে হচ্ছে এটার অর্থ আলাদা। হ্যাঁ, এবং এর পাশাপাশি এই যে যে এইখানে আনন্দ মেলাকে নির্দেশ করে এটা। আর এটা দ্বারা নির্দেশ করা হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষাকে। এখন কথা হচ্ছে তুমি এগুলোর উত্তর না পারলে, মানে তুমি যদি এগুলোর বাংলা না পারো, বাংলা যেটাকে আমরা বলি যে বাংলা, এটার বাংলা অর্থ না পারলে, শব্দের অর্থ না পারলে তুমি সহজে উত্তর করতে পারবে না। তাহলে এটার উত্তর করার জন্য তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এত বেশি প্র্যাকটিস করতে হবে যে এগুলোর উত্তর সহ তোমাকে বাংলা সহ পড়তে হবে। আগে বাংলা উত্তর জানতে হবে, বাংলা শব্দের অর্থ জানতে হবে। এই জন্য বিশ্ববিদ্যালয় বলে থাকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে তোমার ইংরেজি। এবং ইংরেজি কিন্তু এখানে আছে। তুমি যদি ইংরেজি ভালো হও, তুমি যদি ইংরেজিতে আগে থেকেই ভালো বা পটু ছিলে এরকম হও, তাহলে হচ্ছে এখান থেকে সহজে উত্তর করতে পারবে। এই প্রশ্নগুলো খুবই ইজি হয়। তবে মনে রাখবে, এইখানে যদি 5টা প্রশ্ন আসে, কয়টা প্রশ্ন আসে, এই যে সদৃশ শব্দ যুগল থেকে যদি পাঁচটা পাঁচটা প্রশ্ন আসে, 3টা এমন প্রশ্ন হবে যেগুলো সবাই পারবে। পরীক্ষা হবে কয়টার? 2টার। অর্থাৎ তুমি 2টার মধ্যে যদি পারো তাহলে তুমি ভালো মেরিট আসতে পারবে। আর 2টা ওইগুলো যদি না পারো তাহলে তুমি ধরে নিবা যে তোমার মেরিট অনেক পিছনে চলে যাচ্ছে। তাহলে 2টা এমন প্রশ্ন হবে যেগুলো ভালো স্টুডেন্টরা পারবে, যারা এভারেজ স্টুডেন্ট তারা পারবে না। এবং ভালো হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে ভালো সৃষ্টিকর্তা কাউকে আলাদাভাবে মানে কি দেয় না যে জ্ঞান গরিমা দেয় না। ভালো হওয়ার একটাই ওয়ে, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, এবং কোন জিনিসটা প্র্যাকটিস করতে হবে সেটা জানা। আচ্ছা, এটা নিয়ে আমি আর কথা না বাড়াই, এবার আমরা চলে যাই, সেটা হচ্ছে আরেকটা প্রশ্নে যাই। আরেকটা প্রশ্নে আমরা এখন যাচ্ছি। এটার উত্তর তাহলে আমরা পেলাম। এরপরে আরেকটা প্রশ্নে যাই, সেটা আরেকটা সদৃশ শব্দ যুগল। তোমরা এখানে যারা দাগ দিছো আল্লাহর বস্তে মুছে ফেলো। হ্যাঁ, বিকল্প হতে শব্দ বাছাই করে প্রদত্ত শব্দগুলো, সদৃশ শব্দগুলো। দেখো, এটা আমি কিন্তু একটা ভিডিওতে দিছিলাম তোমাদেরকে, তোমরা অনেকে ওই ভিডিওটা নিশ্চয়ই দেখছো। অলরেডি একজন ভুল উত্তর দিয়ে দিয়েছে, কারণ সে চিন্তা করার আগেই ভুল উত্তর দিয়েছে। হ্যাঁ, তোমরা এটার উত্তর করার চেষ্টা করো। আমি জানি অনেকে আমার ভিডিও হয়তো দেখো নাই, এটা আমি এখানে অ্যাড করেছি। দেখি পারো কিনা, দেখি বলো। স্লিপ যদি ইনসুমনিয়া হয় তাহলে রিড কি? দেখো, এখানে বলছে যে এই শব্দের সাথে এই শব্দের সম্পর্ক, সরি, এই শব্দের সাথে এই শব্দের সম্পর্ক, কোন শব্দের সাথে কোন শব্দ, অর্থাৎ স্লিপের সাথে যদি ইনসুমিনের সম্পর্ক হয়, রিডের সাথে কিসের সম্পর্ক? তো অলরেডি অনেকে হয়তো এটা পারবে, আবার অনেকে পারবে না।
হুম, যেমন প্রমিতা বলছে, বি বলছে, নুবেল বলছে উপমা, এবং হচ্ছে, দেখি পারো কিনা তোমরা, এটা পারো কিনা, দেখি পারো কিনা। মামা হ্যাঁ বলছে, আয়শা বলছে বি, হ্যাঁ, নুবেল বলছে, অমিক বলছে, রীতি বলছে যে এ। আচ্ছা, রাহাত রানা ক্যামেরা অফ করে দিলেও চলবে। রাকিব বি বলছে। কিন্তু দেখো, এই ইয়াসমিন ছাড়া বাকি সবাই কিন্তু গুরুত্ব দিয়েছে। কিভাবে গুরুত্ব দিয়েছে আমি বলি, যে রিড মানে পড়া, স্লিপ মানে ঘুমানো। তো ঘুমানো না আসা মানে, যখন মানুষ বলে মানে আমার ঘুম আসতেছে না, মানে তখন এটারে বলে ইনসুমনিয়া, মানে ঘুম না আসারে বলে ইনসুমনিয়া। তাহলে ঘুমের বিপরীত অবস্থা যদি ইনসোমনিয়া হয়, রিডের বিপরীত অবস্থা কি? রিডের বিপরীত অবস্থা হচ্ছে ডাইসেলেক্সিয়া যেটাকে বলে, অর্থাৎ যে পড়ার প্রতি অনীহা। ওই যে বাচ্চারা আছে না, যে পড়তে চায় না, বলে না, ওই যে পাশের পাশের আন্টিরা বলে না, ভাবি আমার ছেলে পড়তে চায় না, আমার মেয়ে পড়তে চায় না। এই যে এটারই হচ্ছে তোমার ডাইসেলেক্সিয়া বলে। ওকে, তাহলে নোবেল মানে হচ্ছে উপন্যাস। তো পড়ার সাথে যদি পড়ার বিপরীত বলে, তাহলে তুমি পড়ো, রিড করো, তাহলে ডাইসেলেক্সিয়া হচ্ছে তোমার পড়ার প্রতি অনীহা। ঘুমের প্রতি অনীহা বা ঘুম না আসা, অনিদ্রা, সেটার বলে ইনসোমনিয়া। তাহলে এই প্রশ্নটা ছিল একটু কমপ্লিকেটেড। তুমি যদি মায়োপিয়া, ডাইসেলেক্সিয়া এবং হচ্ছে প্যারানোমিয়া, তোমার প্যারানোয়া, এই দুইটা, এই তিনটা শব্দের যদি অর্থ না জানো, তাহলে তুমি সহজে এখান থেকে উত্তর করতে পারবে না। তাহলে আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। তার মানে এটা, এগুলো উত্তর করা তেমন একটা সহজ না, এগুলো কমপ্লিকেটেড। এগুলো তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং টেকনিক গুলো জানতে হবে। তোমাকে আগে বুঝতে হবে যে এই শব্দের সাথে, দেখো, এটা সবসময় বিপরীত হবে এরকম না। স্লিপের সাথে এটার সম্পর্ক হইতে পারে, এটার সাথে এটার ইতিবাচক সম্পর্ক হইতে পারে। বুঝতে পারছো কিনা? হ্যাঁ, যেমন ধরো আহ বাইক, হ্যাঁ, বাইকের মধ্যে কি থাকে? বাইকের মধ্যে ধরো অ্যাক্সেলারেটর থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি যে গতি বাড়ানোর যে যন্ত্রটা। অথবা বাইকের মধ্যে একটা ইয়া থাকে না, যে এরকম ধরে গাড়ি চালায় ড্রাইভাররা, এই দুইটা ধরে চালায় না? ঠিক একইভাবে নৌকার মধ্যে কি থাকে? নৌকার মধ্যে দাঁড় থাকে। এখন এই বাইকের এই এই শব্দের সাথে যদি এটার মিল থাকে, বাইকের সাথে এটা, তাহলে নৌকার মধ্যে কি থাকে? নৌকার মধ্যে ওই যে দাঁড় যেটা দিয়ে, সেটা থাকে। তাহলে এইরকম প্রশ্ন, এগুলো যদি ইংরেজি না জানো, উত্তর করা যাবে? উত্তর করা যাবে না। তাহলে এই ধরনের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসছে, বিসিএস এ আসছে, কম্পিটিটিভ এক্সাম গুলোতে আসছে। এগুলোকে প্রচুর প্রচুর তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি সেগুলো না করো, তাহলে ধরে নাও তুমি 5 নাম্বার, 20-এর মধ্যে 5 নাম্বার তোমার মিস হয়ে যাচ্ছে। কারণ 20-এর মধ্যে 5 নাম্বার এখান থেকেই আসবে। 20-এর মধ্যে কয় নাম্বার আসবে? 5 নাম্বার এখান থেকে আসবে। 4 থেকে 5 নাম্বার, একদমই কোনো কি নাই যে তোমার মিস নাই, এখান থেকে আসবেই, প্রতি বছর আসবে। এরপরে আমরা যাই, আরেকটা প্রশ্নে চলে যাই। এবার আসি বিসদৃশ শব্দটি বের করো। বিসদৃশ, এখানেও কিন্তু এই শব্দগুলোর মধ্যে সম্পর্ক আছে। দেখো, পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ, সিডি রোম, কিবোর্ড, এখানে কোনটা হবে উত্তর বলো? দেখি আমি তোমাদের রেসপন্স দেখি, উত্তর করতে থাকো। কেয়া বলছে ডি, নাজমুল বলছে ডি। আচ্ছা, উম্মে সালমা বলছে ডি। আচ্ছা, আয়েশা বলছে ডি। ওকে, ফাইন। কিবোর্ড, কেন কিবোর্ড হবে? কেন কিবোর্ড হবে? কারণ হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, সিডি রোম, কিবোর্ড, রেকর্ডিং করি নাই, এটা তোমাদেরকে পেজে দেওয়ার কথা। তাহলে আমরা সম্পর্কগুলো কিভাবে নির্ণয় করবো, বুঝতে পারছো তো? সম্পর্কগুলো নির্ণয় করার ক্ষেত্রে আমরা জেনারেশন, এটা আমি একটু রেকর্ড করার নিমিত্তে, এটা একটু আমি আবার একটু তোমাদেরকে, যেহেতু রেকর্ডটা হয় নাই, এই যে জেনারেশন নির্ণয়ের ইয়েটা একটু আমি আবার একটু তোমাদেরকে বুঝাইতে চাই আর কি। দেখো, এখানে রেকর্ড যেহেতু করতেছি, সবাই যাতে দেখতে পায় পরবর্তীতে। তাহলে আমরা জেনারেশন কিভাবে নির্ণয় করব? ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। তাহলে আমরা খুব ইজিলি, প্রশ্নটাতে কি বলছে, আবার যারা বুঝো নাই তারা আবার বুঝে নাও। এস, আর এর কন্যা, তাহলে এস হচ্ছে আর এর কন্যা, তাহলে আর, এস,
এস হচ্ছে কি কন্যা, আমি মাইনাস দিলাম ধরে নিলাম, আর হচ্ছে প্লাস পুরুষ মানুষ এই জন্য প্লাস দিলাম। এরপরে দেখো তাহলে আর হচ্ছে বাবা, এস হচ্ছে কন্যা, আর ও কিউ পরস্পর ভাই, তাহলে আর এর সাথে কিউ এর সম্পর্ক কি, এরা দুই ভাই। হ্যাঁ, এবং হচ্ছে এম আর এর বউ, তাহলে এখানে এম যেটা, এটা হচ্ছে আর এর কি, বউ, তাহলে এম হচ্ছে মাইনাস, কারণ হচ্ছে এটা মহিলা মানুষ, এটা কি মানুষ, মহিলা মানুষ। তাহলে এবার দেখো এম এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে এরা পরস্পর স্বামী স্ত্রী, তাহলে টি এস এর ভাই হলে, টি হচ্ছে কার ভাই, টি হচ্ছে এস এর ভাই, তাহলে টি একজন পুরুষ মানুষ, তাহলে এস এর ভাই। তাহলে এখানে বলছে কি আর এর সাথে টি এর সম্পর্ক কি, তাহলে আর এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে, যেহেতু আর এর সাথে এস এর সম্পর্ক হচ্ছে পরস্পর কি, সন্তান, তাহলে আর এর সাথে টি এর সম্পর্ক কি হবে, সন্তান হিসেবে হবে, ছেলে হবে। তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা উত্তরটা পেলাম। যদি প্রশ্ন এটা না আসে, বললাম যে যদি বলতো আর এর বাবা হচ্ছে এফ, আর এর বাবা যদি এফ হয় তাহলে এফ হচ্ছে থার্ড জেনারেশন, তাহলে কারণ হচ্ছে এফ হচ্ছে দাদা হয়ে যাচ্ছে, এফ পুরুষ মানুষ। এখন যদি বলতো এফ এর সাথে এস এর সম্পর্ক কি, তাহলে এফ এর সাথে এস এর সম্পর্ক তোমরা খুব সহজে নির্ণয় করতে পারতে, টি এর সম্পর্ক খুব সহজে নির্ণয় করতে পারতে, বুঝছো? যারা একদম এই জিনিসটা একদমই যারা বুঝো না, সম্পর্কগুলো নির্ণয় করতে পারো না, তারা আজকের এই টেকনিক থেকে খুব ইজিলি তোমরা সম্পর্ক নির্ণয় করতে পারবে এবং কখনো আর ভুল হবে না। আই হোপ যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। বুঝতে পারছো কয়জন? ওকে, খুব ইজিলি। স্যার জুম ক্লাসটা কি ডাউনলোড করা যাবে? জুম ক্লাসটা ডাউনলোড করবা কিভাবে বাবু? ডাউনলোড করার দরকার কি, এখন রেকর্ড হচ্ছে, রেকর্ড তোমরা পরবর্তীতে পেজে আপলোড করা হবে, সেটা তুমি পারবে। ঠিক আছে? ওকে, বুঝতে পারছে, বেশিরভাগ স্টুডেন্ট বুঝতে পারছে। এখন আমরা যাই আরেকটা ইয়াতে চলে যাই, তাহলে এটাতে আমরা ছেলে পাইলাম, এরপরে প্রশ্নে যাই। এটা হচ্ছে দিক নির্ণয়, যেটাকে আমরা ডিরেকশন বোঝাই, ডিরেকশন, ডিরেকশন বোঝার জন্য তোমাকে আগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনতে হবে। তোমাদের মধ্যে অনেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছিল না ছোটবেলায়, যারা শিশু শ্রেণী ভালো করে পড়ো নাই, তারা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চিনবে না। হ্যাঁ, তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চিনাটা আমাদের জন্য খুব একটা কঠিন না। তোমরা যেখানে বসে আছো, তুমি যেখানে বসে আছো ধরবা, তোমার পড়ার টেবিল হচ্ছে, তুমি মনে করবা তুমি যেখানেই বসো না কেন, তুমি মনে করবা তোমার যে খাতা, পরীক্ষার যে খাতা, এটা নির্ণয় করা সহজ, উপায় বলে দিচ্ছি। পরীক্ষার খাতা তুমি সামনে নিয়ে বসবা, তাই না? তোমাকে মনে করতে হবে পরীক্ষার খাতার উপরের দিক হচ্ছে উত্তর, পরীক্ষার খাতার উপরের দিক কি, উত্তর। নিচের দিক ধরে নিবা দক্ষিণ। হ্যাঁ, উত্তর হইলে এটার বিপরীত দক্ষিণ হবে। আর হাতের ডান দিক মনে রাখবা, হাতের ডান দিক, তুমি যে পরীক্ষার হলে বসবা তুমি মনে করবা খাতার উপরের দিক হচ্ছে উত্তর, দক্ষিণ দিক হচ্ছে নিচের দিক। আর হাতের বাম ডান দিক হবে হচ্ছে পূর্ব, আর হচ্ছে বাম দিক হবে পশ্চিম, মনে রাখবা। তুমি যেখানে বসে আছো এভাবে চিন্তা করবা, কারণ তুমি পরীক্ষার হলে যে যাবা, তুমি দূর দূরান্ত থেকে যাবা, কেউ রাজশাহীতে পরীক্ষা দিবা, কেউ ঢাকাতে পরীক্ষা দিবা, কেউ চট্টগ্রামে এসে পরীক্ষা দিবা। যে হল রুমে পড়বা সেটা কোন দিকে আছে সেটা তো তুমি বের করতে পারবে না, তুমি খাতা দিয়েই চিন্তা করতে হবে। এবার বলছে কি, আমরা তাহলে উপরের দিক কি পেলাম, উপরের দিক পেলাম হচ্ছে উত্তর, নিচের দিক হচ্ছে দক্ষিণ, আর হচ্ছে তোমার হাতের বাম দিক হচ্ছে পশ্চিম, ডান দিক হচ্ছে কি, পূর্ব। তাহলে দেখো এই যে একটা দাগ আমি আঁকলাম, এখন আমরা চিন্তা করব এর অবস্থান বি হতে দক্ষিণে। তো ধরে নাও এ হচ্ছে এদিকে আছে, হ্যাঁ সরি, এর অবস্থান বলছে তোমার কি দিকে, দক্ষিণে। এই যে দেখো একটু আবার বলতেছি, এর অবস্থান হচ্ছে বি হতে দক্ষিণে, তাহলে এর অবস্থান এখানে, তাহলে বি এর অবস্থান এখানে, তার মানে এটা উত্তর। বুঝছো কিনা? তাহলে এর অবস্থান বি থেকে দক্ষিণে। ওকে, প্রশ্ন ভালো করে না বললে হবে না। এরপরে বলছে কি, যে বি এর অবস্থান সি হতে পশ্চিমে হলে, বি এর অবস্থান সি হতে পশ্চিমে হলে, দেখো আমরা জানি যে এটা পূর্ব না, পূর্ব, আর এটা কি, পশ্চিম। তাহলে আমরা একটু যদি খেয়াল করি যে বি এর অবস্থান সি হতে পশ্চিমে বলছে, তাহলে সি নিশ্চয়ই পূর্ব দিকে আছে, তাহলে বি এর অবস্থানটা কোন দিকে বলছে, পশ্চিমে বলছে। তাহলে আমরা বি এর অবস্থান এখান থেকে মুভ করে আমরা এই গলিতে নিয়ে আসি, তাহলে বি হচ্ছে এখানে ধরলাম। এবার এবার বলছে কি, হলে সি হতে এ কোন দিকে অবস্থিত, সি হতে এ কোন দিকে অবস্থিত, তাহলে দেখো এদিকে হচ্ছে পশ্চিম, এদিকে দক্ষিণ, সি এর অবস্থান থেকে পশ্চিম এবং দক্ষিণ দিকে অবস্থিত হচ্ছে এ। বুঝতে পারছো? উত্তর কোনটা হবে, উত্তর পূর্ব হবে না উত্তর পশ্চিম হবে? অনেকে ভুল উত্তর দিচ্ছ।
আমি জানি তোমাদের অনেকে পারবা, অনেকে পারবে না। অনেকে উত্তর পূর্ব বলছো, দক্ষিণ পশ্চিম বলছে। হ্যাঁ, দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম যারা বলছো, ভেরি গুড, তোমরা পারছো। এবং এটা বুঝতে গেলে তোমাকে আগে দিক নির্ণয়টা বুঝতে হবে। বাবারা বুঝছো কি বলছি? দিক নির্ণয় যদি না বুঝো তাহলে হচ্ছে তোমরা সহজে উত্তর করতে পারবে না। দিক নির্ণয়টা বুঝতে পারলে তুমি সহজে উত্তর করতে পারবে। আমি আরেকটা ম্যাথ দিই এরকম। আরেকটা দিক নির্ণয়টা আমি যেভাবে বলছি কৌশলটা সেভাবে অবলম্বন করবা, অন্যথায় ভুল হয়ে যাবে। একজন লোক উত্তর দিকে 10 মাইল হাঁটেন। তাহলে আমার খাতা যেটা, আমি যে পরীক্ষার হলে যে খাতায় পরীক্ষা দিব, প্রশ্নের মধ্যে যেহেতু তোমরা দাগ দিতে পারবা, সুতরাং প্রশ্ন নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। প্রশ্নের মধ্যে তোমরা দাগ দিতে পারবা, অর্থাৎ রাফ করতে পারবে, অন্য কোনো খাতা দিবে না। আবার যদি টিচার বলে প্রশ্ন করতে পারবে না, তাহলে তোমরা ওই বেঞ্চের মধ্যেই করে ফেলবা। এই যে খাতার মধ্যে এটা ধরবা, এটা হচ্ছে খাতা যেহেতু উত্তর, উপরের দিকটা কি, আমি একটু মুছে ফেলি আবার দেই, যে উপরের দিকটা হচ্ছে উত্তর খাতার মধ্যে। অর্থাৎ তুমি যেখানে বসবে সেটার উপরের দিক সবসময় উত্তর ধরবা, দক্ষিণ। নিচের দিক হাতের ডান দিক হচ্ছে কি, পূর্ব। আর বাম দিক হচ্ছে পশ্চিম। এইভাবে তুমি একটা কাল্পনিক বা লিখে তুমি ধরে নিবা। তাহলে বলছে একজন লোক উত্তর দিকে 10 মাইল হাঁটেন, তাহলে উত্তর দিকে মানে ধরো লোকটা এখান থেকে শুরু করছে, 10 মাইল হাঁটেন এদিকে। এরপর ডান দিকে ঘুরেন এবং 5 মাইল হাঁটেন, তাহলে ডান দিক মানে কোন দিক? ডান দিক মানে এদিক। বুঝছো কিনা? তাহলে কারণ তার ডান দিক হচ্ছে পূর্ব দিক। তিনি ডান দিকে ঘুরেন, আবার তিনি কোন দিকে ঘুরেন? ডান দিকে ঘুরেন, তার মানে দক্ষিণ দিকে ঘুরেন এবং 2 মাইল হাঁটেন। তাহলে তিনি কোন দিকে হাঁটছেন? তাহলে খুব ইজিলি বের হয়ে গেল না? আমি যদি এই চিত্রটা আমার যদি সেন্সে না থাকে, আমার কমন সেন্সে না থাকে, আমি যদি দিক নির্ণয়টাই না জানি, যে কোন দিকে হাঁটবো, কোন দিকে যাচ্ছি, এটা যদি না জানি, এটা অনেক স্টুডেন্ট এটা করতে পারবে না। অনেক স্টুডেন্ট এটা ভুল করবে। এবং এই ভুল করা থেকে তোমাকে শুদ্ধ হতে গেলে টেকনিক গুলো জানতে হবে, বিশেষ করে দ্রুত সময়ে নির্ণয় করার টেকনিক। তাহলে তুমি দ্রুত সময়ে নির্ণয় করার টেকনিক কি, তোমাকে এইভাবে না লিখেও তুমি চিন্তা করতে পারো যে উপরের দিক তো আমার স্যার বলছিল যে এটা তো উপরের দিক তো সবসময় কি, যে তোমার উত্তর। তাহলে একজন মানুষ যদি উত্তর দিকে হাঁটে তাহলে 10, এই যে এদিকে হাঁটবে, তাহলে 10 মাইল হাঁটলো। এরপর বলছে ডান দিকে ঘুরেন, তাহলে ডান দিক মানে কি হচ্ছে এদিক, তাহলে এদিকে ঘুরলেন। তো তোমার হাত ডান দিক মানে তার হাতও ডান দিক আর কি। একইভাবে সে বলছে যে পূর্ব, এরপরে আবার ডান দিকে ঘুরেন, তাহলে এদিকে হাঁটতেন। তো এইভাবে হচ্ছে জন উত্তরগুলো খুব ইজিলি করা যায়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং ঘুরেন। না বুঝলে আমাকে বলো, যারা বুঝো নাই একটু বলো যে কে কে বুঝো নাই। ডান বুঝো নাই দিকে কে ঘুরেন কে? এবং আচ্ছা, রায়ান, ডান ইউষা। দুই হ্যাঁ, উনি বুঝতে কোন পারছো? দিকে হাঁট হ্যাঁ, বলো। কেউ কিছু বলবে স্যার না? আগেরটা বুঝি নাই। তার বুঝি নেই, বুঝি নেই। বুঝো নাই? স্যার আগে, এর আগেরটা বুঝি নাই। এর আগেরটা বলতে ওই যে দিক নির্ণয়েরটা। জি জি স্যার। আচ্ছা, আমি আবার বুঝাই দিচ্ছি তাহলে, দাঁড়াও। তোমরা একটু খেয়াল করো। দিক নির্ণয়ের ক্ষেত্রে আমি যেটা বলছি আর কি একটু আগে, সেটা হচ্ছে এটা, এই প্রশ্নটাই তো নাকি, এটা তো জি নাকি। স্যার। আচ্ছা, ওকে। দেখো, জি জি স্যার। আমি বলছি যে তুমি যে খাতায় পরীক্ষা দিবা, সেই খাতার সবসময় উপরের দিক হচ্ছে উত্তর, নিচের দিক হচ্ছে দক্ষিণ, হাতের ডানে হচ্ছে পূর্ব, বামে হচ্ছে পশ্চিম। এই তথ্যগুলো যদি মানে এই ইনফরমেশন গুলো যদি তুমি মুখস্থ রাখতে না পারো, মানে এই ট্রিক্স গুলো যদি মুখস্থ না রাখতে পারো, তাহলে এই প্রশ্নগুলো ভুল হয়ে যাবে এবং একটা নাম্বার মিস। আমি বলছি যে 20-এ 20 পাইতে হবে তোমাকে এখানে, ভালো তোমার সাবজেক্ট পেতে গেলে। কারণ হচ্ছে এগুলো সব ইজিলি উত্তর করা যায় এবং এগুলো সব টেকনিকের উপর। যেমন জিকে কমন না আসতে পারে, ইংলিশ কমন না আসতে পারে, বাংলা কমন না আসতে পারে, কারণ এখানে টেকনিক নাই, কমন সেন্স নাই, এখানে কমন সেন্স। হাতের, অর্থাৎ খাতার উপরের দিক যদি উত্তর হয়, আমি উত্তর ধরে নিলাম। আর খাতার নিচের দিক তাহলে কি হবে? উপরের দিক উত্তর হইলে নিচের দিক অবশ্যই দক্ষিণ হবে। হাতের ডান দিক হচ্ছে পূর্ব, আর বাম দিক কি, পশ্চিম। এবার দেখো বলছে, প্রশ্ন বলছে যে এর অবস্থান বি হতে দক্ষিণে, তাহলে বি হচ্ছে উত্তরে, মানে এ বি এর দক্ষিণে বলছে যে, বি এ এর দক্ষিণে বলে নাই, এ বি এর দক্ষিণে। আচ্ছা, তাহলে এ দক্ষিণ দিকে, বি হচ্ছে উত্তর দিকে।
বুঝছো কিনা? বলছে না? বলছে কিনা? এটা বুঝছো তো? জি স্যার। এই যারা বুঝো নাই বলো, এটা বুঝছো তো নাকি বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, এবার দেখো, এবং বি এর অবস্থান সি হতে পশ্চিমে। তাহলে সি, এই যে দেখো, বি এর অবস্থান মানে এই যে বি এর অবস্থান সি হতে পশ্চিমে বলছে, তাহলে সি হচ্ছে পূর্ব দিকে। মানে বি এর অবস্থান সি হতে পশ্চিমে মানে সি কোন দিকে? সি পূর্ব দিকে। বুঝতে পারছো? তাহলে বি এর অবস্থান সি হতে পূর্ব দিকে, এটা আমরা বুঝ, তোমার বি এর অবস্থান সি হতে পশ্চিম দিকে বলছে, বি এর অবস্থান সি হতে পশ্চিম দিকে মানে সি পূর্ব দিকে। আচ্ছা, এবার বলছে সি হতে এ কোন দিকে অবস্থান করে। সি হতে এ মানে এটা কোন দিকে, সি এর কোন দিকে? এই যে দেখো, সি এর দক্ষিণ দিকে না, একদিকে দক্ষিণ দিকে সি থেকে, এই যে দক্ষিণ দিকে, একদিকে আবার পশ্চিম দিকেও। এই যে এটা তুলনামূলকভাবে এই সি এর অবস্থান থেকে এটা পশ্চিম দিকে আছে না, পশ্চিম এবং দক্ষিণ এই দুই দিকে আছে না, নাকি নাই? জি স্যার। এখন বুঝছো? জি স্যার। এটা বোঝা গেলে আমরা তাহলে আবার আরেকটা প্রশ্নে চলে যাই। এটা তো বুঝছো, এই যে এখন যেটা বলছি এটা তো বুঝছো, এটা বুঝতে পারছো তো? জি জি স্যার। স্যার, এটা আচ্ছা, এটা বুঝলে আমরা জি স্যার। এরপরে প্রশ্নে চলে যাই। এবার প্রশ্নটা হচ্ছে, ওই যে আমি তোমাদের বললাম যে প্রদত্ত শব্দটির বর্ণগুলো ব্যবহার করে কোন শব্দটি গঠন করা যায়। এই যে বর্ণগুলো, এই বর্ণগুলো বলতে এই যে শব্দটা দেওয়া আছে, এটা আমি যদিও বা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাইছিলাম। এই শব্দ থেকে এখান থেকে একটা শব্দ বের হোক, মানে এমন শব্দ নেওয়া যাবে না যেটার এখানে নাই। যেমন ধরো, এই যে এম আছে কিন্তু এম এখানে নাই, এখানে ইউ আছে বাট ইউ এখানে নাই, এখানে সি আছে, এখানে সি নাই, ইউ নাই। তাহলে এখানে আছে হচ্ছে ল্যাতিনো। এই যে ল্যাতিনো শব্দটা এখান থেকে আসছে, অর্থাৎ এলও আছে, এও আছে, এনও আছে, উও আছে, আইও আছে। তাহলে ল্যাতিনো যেটা, এটাই হচ্ছে এই ইন্টারন্যাশনাল থেকে আসছে। এখন কথা হচ্ছে, প্র্যাকটিস না থাকলে এই প্রশ্ন যে এখান থেকে এইভাবে বের হয় শব্দটা, এটা তুমি জানবা কিভাবে? জানো তো কোনো সুযোগ নাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, এরপর আরেকটা, আমরা আরেকটাতে চলে যাই। এটার উত্তর করো দেখি পারো কিনা। আচ্ছা, এটা কুট, কুটটা কিরকম দেখো, যে বি আর ও সি সি ও এল আই, এর কুট যদি এটা হয়, দেখতেই পাচ্ছ এটা উল্লাই দিছে। মানে এই যে বি লাস্টে নিয়ে গেছে, আর এরপরে আনছে ও, এরপরে আনছে সি, এরপরে আনছে, উত্তর হচ্ছে এটা। এটা অলরেডি বলে দিচ্ছ তোমরা, কারণ রাডারকে উল্টাইলে কিন্তু রাডারই হয়। এই যে দেখো, এই যে উল্টাইছে শব্দগুলো মানে ইয়াগুলো উল্টাইছে, বর্ণগুলো উল্টাইছে। ঠিক একইভাবে এটাকেও উল্টানো হলে, এটা দেখো এইচ পরে চলে, আগে চলে আসছে, সি এর পরে আসছে, এর পরে আসছে। তাহলে রাডারকে যদি আমরা উল্টাই, তাহলে কিন্তু ঠিক ওই রাডারই হয়। অর্থাৎ আর কে প্রথমে আনলে আ, এ কে দ্বিতীয়তে আনলে এ, ডি আনলে মাঝখানে, এ আনলে এ, আর আনলে আর। উত্তর কিন্তু এই রাডারই। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এরপরে আসছে হচ্ছে আমাদের আরেকটা প্রশ্নে চলে যায়, যেটার উত্তর তোমাদেরকে করতে দিব। দেখি তোমরা এটা পারো কিনা। যদি পারো ধরে নাও তোমরা এই দুটো টপিক থেকে একটা নাম্বার তোমরা পাবে। দেখি পারো কিনা এটা। উত্তর কত হবে বলো, কমেন্টে জানাইতে পারো। এটার উত্তর কত হবে? একজন বলছে সি, উপমা বলছে সি। আচ্ছা, একটু চিন্তা ভাবনা করে বলো। সামিয়া বলছে সি।
ভাই কোয়েশ্চনটা বুঝি নাই, আচ্ছা কোয়েশ্চন বুঝে নাই। উপমা বলছে ডিএস মানে চিন্তা ভাবনা ছাড়াই বলছে। আচ্ছা দেখো, এটা উত্তর করাটা স্যার ঘুম আসতেছে, আর কতক্ষণ পড়াবেন? আচ্ছা এখনো তো 12টাই বাজে নাই, 11:30 বাজলে শেষ করে দিব। হ্যাঁ, ডি এইচ সমান 8, আচ্ছা। হ্যাঁ দেখো, এইচ সমান 8 কিনা আয়েশা একটা বলছে। আচ্ছা আমরা একটু দেখি তাহলে এবার কিভাবে এটা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এগুলোইতে আছে, মানে আই পর্যন্ত আছে আমাদের। কি পর্যন্ত আছে? আই পর্যন্ত এখানে অ্যাসিড। তাহলে দেখো, এ সমান যদি 1 হয়, বি সমান 2 হয়, সি সমান 3 হয়, হ্যাঁ, তাহলে আমার এখানে মিলে যাচ্ছে। এ এর সাথে এ মিলে যাচ্ছে, সি এর সাথে সি মানে 3 এর সাথে সি মিলতেছে, এই যে সি এর সাথে 3, এর সাথে এ। এরপর আই এর সাথে কত? তাহলে ডি সমান কত হবে? ডি সমান 4, এই যে এটাও মিলে যাচ্ছে, 4 মিলে যাচ্ছে ডি। তাহলে ডি সমান 4, ই 5, 6, 7, 8, তাহলে কি যে তোমার 9। তাহলে দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে আই, এই যে দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে এখানে একটা, যে তোমার এটা হবে এফ, এফ এর জায়গায় আমরা এখানে দেখো এই প্রশ্নটা একটু আমি তোমাদেরকে বলি। এফ এর জায়গায় এটা হবে কি, যদি আমরা উত্তর করতে চাই, হয় এটাকে এইচ বানাইতে হবে, নতবা এটাকে কি বানাইতে হবে, এটাকে এইচ বানাইতে হবে। বুঝতে পারছো কিভাবে? যে কোনো একটা প্রশ্ন মানে প্রশ্নটার মধ্যে একটু কি আছে, ভুল আছে। আমি ভুলটা কিভাবে নির্ণয় করলাম? ভুলটা নির্ণয় করলাম হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে যে 8 সমান এইচ, হয় এটাকে আই বানাইতে হবে, নয়তো এটাকে কি বানাইতে হবে, এইচ বানাইতে হবে। তো এই ধরনের প্রশ্ন কেন দেয়? ধরো এনি হাউ তুমি যদি এটারে উত্তর করে ফেলো, তাহলে তোমার একটা মানে 2 পয়েন্ট, যেটাকে আমরা বলি 2.50, তোমার কি হয়ে যাবে, তোমার থেকে লস হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন দেয়, এটা কিন্তু একটা ইয়ার কোয়েশ্চেন। এইটা ভুল উত্তর আছে, মানে ভুল উত্তর এখানে যদি ইয়া থাকতো, এই যে আই থাকতো, তাহলে কিন্তু উত্তরটা সঠিক হতো। তোমার এইচ, এটা যদি এইচ থাকতো তাহলে উত্তরটা সঠিক হতো, আই না, সরি আই না, এইচ থাকলে উত্তরটা সঠিক হতো, অথবা এখানে যদি 9 থাকতো উত্তর সঠিক হতো। আমার কথা হচ্ছে এই যে তোমার 4, 4 সমান কত? 4 সমান ডি না? 4 সমান ডি, তাহলে উত্তর কি হবে এটা সমান? যে 5 সমান কত? 5 সমান হচ্ছে ই, তাহলে ডিই এ, 1 সমান এ, 8 সমান কত? 8 সমান হচ্ছে আমার এখানে এইচ। উত্তর হচ্ছে এটা। তাহলে প্রশ্নের মধ্যে কেন ভুল দেয়? কারণ তুমি এটা যদি দাগাই ফেলো, তুমি যদি মনে করো এটা উত্তর, তুমি যদি মনে করো এটা উত্তর, তখন তোমার এই -25 কি যাবে তোমার, যে তুমি যে যে তোমরা জানো মাইনাস মার্ক যায়, ইউনিভার্সিটি অ্যাডমিশনে মাইনাস মার্ক যায়, তাহলে তুমি এই ধরনের ভুল উত্তর যদি করে আসো তাহলে তোমার মাইনাস মার্ক যাবে। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমরা দেখবা এরকম 1 থেকে 2টা প্রশ্ন থাকে, যে তোমাকে কনফিউজ করার জন্য, যে 1 থেকে 2টা প্রশ্ন এরকম থাকে যে তুমি যদি এগুলো দাগাও তাহলে মাইনাস মার্ক যাবে, আর তুমি দাগাইলেও তুমি কখনো এটার ভুল উত্তর পাবে না। এই ধরনের প্রশ্ন থাকে, যেমন ধরো তোমরা উত্তর নাই এটা কিন্তু কেউ বলো নাই, কারণ তোমরা এই প্রশ্নটা ধরতে পারো না। যেমন ধরতে পারছে হচ্ছে শুধু আয়শা, আয়শা ধরতে পারছে, অরূপা ধরতে পারছে, কেয়াও বলছে পরে। প্রশ্নে ভুল থাকলে এস কিভাবে বানাবো, এটা বানানোর সুযোগ নাই, তো তুমি এটা স্কিপ করে যাবা, এটা স্কিপ করে যাবে এই ধরনের প্রশ্ন ভুল থাকলে। আমার কথা বুঝতে পারছো? স্কিপ করে যাবা, ডিরেক্ট স্কিপ, অলবাজে স্কিপ করে যাবে, এটা আমি আবার বলছি। তাহলে আনসার করবো না? অবশ্যই করবে না, কারণ এটা যে করবে সে তার থেকে মাইনাস চলে যাচ্ছে, তাহলে তুমি কেন উত্তর করবা? এটা সবার জন্য ভুল, তোমার জন্য না, শুধু এককভাবে না, এইটা হচ্ছে শিক্ষা, এটাই হচ্ছে আইকিউ, এটাই হচ্ছে তোমার তোমার কমন সেন্স, এটাই হচ্ছে তোমার পরীক্ষায় এভাবেই তোমাকে কি করবে যে যাচাই করবে তুমি কতটুকু কমন সেন্স ওয়ালা। তুমি যদি ভুল উত্তরে উত্তর দিয়ে আসো তাহলে তোমার কমন সেন্সই নাই। এরপরে আমরা আরেকটা প্রশ্নে যাই।
আচ্ছা, প্রশ্ন আর নাই, আমি তোমাদেরকে দুই একটা প্রশ্ন গড়ি থেকে, যেমন গড়ির প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন দেই তোমাদেরকে, এইমাত্র যেই প্রশ্নটা দিলাম সেরকম একটা প্রশ্ন দেই, কেমন? সেরকম একটা প্রশ্ন দেই, যেমন ইফ, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, কেমন? তোমরা একটু দেখো, আমি শেষ করে দিচ্ছি, তোমাদের অনেকেরই ঘুম চলে আসতে বললো, তোমরা তাড়াতাড়ি ঘুমো হইতো বা। ইফ এ সমান ওয়ান, এটা ওইরকম না হয় এরকমই হইতে পারে, বি সমান যদি টু হয়, সি সমান কত, থ্রি যদি হয়, ডি সমান যদি ফোর হয়, দেন হোয়াট ইজ ইন্ডিকেটেড বাই দা নাম্বার। হ্যাঁ, এরপরে কি বলছে, দেন হোয়াট ইজ ইন্ডিকেটেড, এখানে আসলে ভালোভাবে লেখা যাচ্ছে না, যে ইন্ডিকেটেড ভাই। জুম মিটিংয়ের সময় শেষ হওয়ার কারণে আমরা লাইভটি আর কন্টিনিউ করিনি। তবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মেন্টাল এবিলিটি বা বিশ্লেষণ দক্ষতা বা আইকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে এই কোর্সটি হতে পারে তোমাদের জন্য বেস্ট অপশন, এবং কোর্সটিতে ভর্তি হতে আমাদের সাথে যোগাযোগ করুন। এই কোর্সটিতে আমি এবং আমাদের মনা স্যার থাকবেন, এবং প্রতিটি বিষয়ের পূর্ণাঙ্গ টিপস এবং ট্রিক্স সহ আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব। কোনো ধরনের কনফিউশন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ, এবং কোনো ধরনের সমস্যা আশা করি থাকবে না। এই কোর্সটি করার মাধ্যমে তোমরা তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি গুছিয়ে নিতে পারো।